আজ যাকাত নিয়ে দুটো কথা বলবো। আমরা এমন একটা পেশায় আছি যে পেশাজীবীদেরকে বলা হয় লার্নড, বিজ্ঞ, নট বিশেষজ্ঞ। আমাদেরকে সবকিছুই জানতে হয়। আমরা আদালতে প্রিএমশনের শফি মামলা করি, ইসলামী শফি, মুসলিম শফি। আমরা আদালতে বাটোয়ারা মোকদ্দমা করি, ইসলামী ফারাইজের যেটা, সেজন্য লোকজন আসে। আমরা বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য পুনরুদ্ধার, নাফাকা, আপনার খুরপুষ, ভরণ পোষণ ইত্যাকার সবকিছুই আমরা করে থাকি। সেই হিসেব টিসেব কষতে হলে ক্লায়েন্টরা আমাদের কাছে আসে, কিন্তু যাকাতের হিসাব বের করার জন্য কেউ আসবে সেটা কোশ্মিন কালেও ভাবিনি, কিন্তু এবার তাই হয়েছে। তো আসেন, যখন আমাদেরকে তো সেটা বলে দিতে হয়। আমি যাকাত নিয়ে লেখাপড়া করলাম, আমাদের বিষয়টাই হচ্ছে লার্ন অ্যান্ড আর্ন। তুমি পড়তে থাকো এবং আয় করতে থাকো। তো যাকাত নিয়ে যা পড়েছি বুঝেছি সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করার একটু চেষ্টা করব। যাকাতের শাব্দিক অর্থ হচ্ছে বেড়ে যাওয়া, ক্রমশ বৃদ্ধি পাওয়া। যাকাতের আরেকটা হচ্ছে বিশুদ্ধ করা, প্রবৃদ্ধি করা, পবিত্র করা। তো আমরা এই যাকাতের মধ্যে এই দুইটার অর্থই আমরা খুঁজে বের করতে পারি, যে যাকাত প্রদানের মাধ্যমে আপনার সম্পদ কমে না, বরং এটা বেড়ে যায়, এটার মধ্যে বরকত আসে। আর যাকাত দিলে আপনার সম্পদটা পবিত্র হয়ে যায়। বলা হয়ে থাকে আপনি যাকাত যোগ্য সম্পদ আপনার কাছে আছে এবং যাকাতের যে অর্থটা আপনি না দিয়ে আপনার ঘরে রেখে দিয়েছেন, সেই জিনিসটা যেটা রেখেছেন সেটা একটা ভয়ঙ্কর বিষাক্ত সাপ আপনি আপনার ঘরে পুষছেন। কখন যে আপনাকে ছোবল কোন দিকে মারবে আপনি কোনোভাবেই এটা অনুধাবন করতে পারবেন না। এই জন্য বলা হয়েছে যে যদি যাকাত গ্রহিতা না পাওয়া যায়, তাহলে যাকাতের সম্পদ আপনি ঘর থেকে বের করে রাস্তায় ফেলে রাখুন, ডাস্টবিনে ফেলে রাখুন, কিন্তু তারপরেও এটা ঘরে রাখবেন না। এত শক্ত কথা বলা হয়েছে। ইসলামের 5 পিলারের মধ্যে যাকাত অন্যতম একটি। ইসলামের 5 পিলারের মধ্যে 3টি বাধ্যতামূলক, করতেই হবে এনিহাউ। আর দুটোর ব্যাপারে বলা হয়েছে আপনার যখন সামর্থ্য হবে তখন আপনি করবেন। এই দুটো হচ্ছে, একটি হচ্ছে হজ, আরেকটি হচ্ছে যাকাত। তো যাকাতটা আমাদের উপর কখন ফরজ হবে, এ ব্যাপারে কয়েকটি আলোচনা আছে। আমি শুধু দুটো আলোচনা করব। যাকাত আপনার উপরে কখন ফরজ হতে পারে, এর দুটোর হচ্ছে, একটি হচ্ছে নেসাব পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে। হোয়াট ইজ দ্য নেসাব? নেসাবের অর্থ আছে, নেসাব অর্থ ভাগ্য, নেসাব অর্থ পরিমাণ। হ্যাঁ, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, গান শুনেছেন? ওটা হচ্ছে ভাগ্য। তো এই নেসাবের অর্থ হচ্ছে পরিমাণ। যাকাত দেওয়ার পরিমাণটা এখানে বলা হয়েছে যে যদি আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ বা এর সম পরিমাণ অর্থ থাকে, তাহলে আপনি যাকাত দিতে হবে। আর যদি আপনার কাছে স্বর্ণ নেই কিন্তু রৌপ্য আছে, যার পরিমাণ হচ্ছে 52.5 ভরি, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। এখন আমরা যদি একটা হিসেব কষি যে এই 2025 সালের মার্চে 1 ভরি স্বর্ণের মূল্য হচ্ছে, আমি হিসেব কষে রেখেছি, 1,51,900 টাকা পার ভরি। এখন এটাকে যদি আমরা 7.5 দিয়ে পূরণ করি, গুণ করি, তাহলে আমরা টাকাটা পাচ্ছি 11,39,250 টাকা। এই পরিমাণ যদি অর্থ থাকে আপনার কাছে, তাহলে আপনি যাকাতের নেসাবের মালিক, আপনার উপরে যাকাত ফরজ। ঠিক তদ্রূপভাবে রৌপ্য যদি আপনার কাছে 52.5 ভরি আপনার কাছে থাকে, তাহলে আপনার কাছে এইটাকে আমরা কনভার্ট করি। আমরা স্বর্ণটাকেও কিন্তু 22 ক্যারেট স্বর্ণ হিসাব করে এসেছি। আপনি রৌপ্যটাকেও 22 ক্যারেট হিসাব করলে 22 ক্যারেট 1 ভরি রৌপ্যের মূল্য হচ্ছে এই 25 সালের মার্চে 2098 টাকা।
এটাকে আপনি 52.5 দিয়ে যদি আপনি গুণ করেন, তাহলে আপনার টাকাটা আসছে 1,10,145 টাকা। এই পরিমাণ অর্থের যদি মালিক আপনি হন, তাহলে আপনার উপরে জাকাত ফার্জ। এই হচ্ছে প্রথম শর্ত, হচ্ছে জাকাতের নেসাব পরিমাণ সম্পদের মালিক আপনাকে হতে হবে। দ্বিতীয়টা হচ্ছে এই সম্পদটা 1 বছর অতিবাহিত হতে হবে। যেমন মনে করেন এই রমজান মাসে এসে আপনি জাকাতের হিসেব কষে দেখলেন আপনার কাছে জাকাত দেবার মতো সম্পদ আপনার কাছে আছে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ কিংবা স্বর্ণের অর্থ বা এর উপরে অর্থ আছে, আবার 52.5 ভরি রৌপ্যের সমপরিমাণ অর্থ আছে বা উপরে অর্থ আছে। এই অর্থ হওয়া মাত্রই আপনাকে জাকাত দিতে হবে না, এটা 1 বছর ঘুরতে হবে। ঘুরে পরের বছরে যদি এই সমপরিমাণ অর্থ থাকে, তাহলে আপনাকে এই সম্পদ থেকে 2.5% জাকাত দিতে হবে। এখন একটা সমস্যা দেখা গেল যে এই আজকে যে হিসেবটা আপনি কষলেন জাকাতের, আপনার কাছে দেখা গেল জাকাতের নেসাব আপনার কাছে আছে, পুরো পরিমাণ অর্থ আছে, কিন্তু এই রমজান গেল, শাওয়াল গেল, জেলকদ গেল, জেলহজে এসে দেখা গেল আপনার কাছে আছে মাত্র 3 ভরি স্বর্ণ, বাকিগুলো আপনার কাছে নাই, এনিহাও আপনার কাছ থেকে আউট হয়ে গেছে। আবার দেখেন মহরম, সফর, রবিউল আউয়াল এসে দেখা গেল আপনি শূন্য, আপনার কাছে 1 টাকাও নাই। এইভাবে গিয়ে গিয়ে শাবান আসলো, রমজান আসলো, রমজানে এসে দেখলেন না আমার 7.5 ভরি পরিমাণ অর্থ বা 7 ভরি পরিমাণ স্বর্ণ আমার আছে, তাহলে কিন্তু আপনাকে জাকাত দিতে হবে। মাঝখানে যে ছুটে গেছে ওইটা ধর্তব্য বিষয় নয়। যেদিন আপনি হিসেব করছেন, এর পরের বছরে আবার যখন হিসেব কষবেন, তখন যদি ওই আগের হিসেবের সমতা বজায় থাকে, অর্থাৎ নেসাবে পরিমাণ অর্থ থাকে, যতটুকু থাকবে ততটুকুর আপনাকে জাকাত দিতে হবে। তাহলে জাকাতের জন্য আমরা দুটো শর্ত, প্রধান শর্ত পেয়েছি। একটি হচ্ছে নেসাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকতে হবে, আর অপরটি হচ্ছে এই সম্পদটা 1 বছর ঘুরতে হবে। বছরটা কিসের? ইংরেজি হিসাব না, এটা হচ্ছে চন্দ্রবর্ষ, চাঁদের হিসেবে যে বর্ষটা আসে সেই বর্ষের হিসাব কষে আপনি দেবেন। জাকাতের কথা পবিত্র কোরআনে স্পষ্টভাবে 32 জায়গায় এসছে। আবার যদি জাকাতকে ভিন্ন অর্থে সাদাকা, নাফাকা, ইনফাক এগুলো নিয়ে জাকাতের অর্থ আমরা উঠাই, তাহলে প্রায় সালাতের যেভাবে 82 বার এসছে, জাকাতের কথাও 82 বার এসছে। জাকাতটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইসলামের মৌলিক বিধান। এখন এই দুটো নেসাব আপনি পেয়েছেন, একটি স্বর্ণের, একটি রৌপ্যের। এখন এর মধ্যে আপনি কোনটাকে জাকাতের পরিমাপক হিসেবে ধর্তব্য করবেন, সেটা আপনার উপরে স্বাধীনতা দেয়া হয়েছে। আপনি যদি মনে করেন রৌপ্যের যে 52.5 ভরি এর যে অর্থ আপনার কাছে আছে 1,10,145 টাকা, এই টাকার মালিক হয়ে গেলেও আপনি জাকাত দিতে পারেন। অথবা আপনি অপেক্ষা করবেন যে আপনার কাছে স্বর্ণের যে 7.5 ভরি স্বর্ণ, এর অর্থ হচ্ছে 11,39,250 টাকা, সেই পরিমাণে আপনি অপেক্ষা করতে পারেন। কিন্তু উত্তম পন্থা হচ্ছে আপনি রৌপ্য অনুযায়ী জাকাতের নেসাব পূর্ণ করা এবং এই টাকার উপরে জাকাত দেয়া, এটা হচ্ছে উত্তম তরিকা। আমাদের প্রাথমিক যুগে রৌপ্য এবং স্বর্ণ এটার সমতা ছিল 7.5 ইকুয়াল টু 7.5 ভরি স্বর্ণ ইকুয়াল টু 52.5 ভরি রৌপ্য। কিন্তু কালক্রমে রৌপ্য নিচে পড়ে গেছে, স্বর্ণ উপরের দিকে উঠে গেছে। তো এই যে উঠে যাওয়া নিয়ে আপনার মধ্যে একটা স্বাধীনতা তৈরি হয়েছে যে আপনি কোনটাকে আপনি নেসাবের ধার্তব্য বিষয় হিসেবে গণ্য করবেন, রৌপ্য নাকি স্বর্ণ। তবে আবারও বলছি, উত্তম তরিকা হচ্ছে রৌপ্যকে আপনি
জাকাতের নেসাব হিসেবে ধর্তব্য বলে পরিগণিত করবেন। এখন আমরা দেখি আপনার কোন কোন সম্পদের উপর জাকাত আসবে। সম্পদের মধ্যে প্রথমটা হচ্ছে আপনার জমি থেকে, আবাদি জমি থেকে উৎপাদিত ফসল। এই ফসল যদি আপনার নেসাবের সমপরিমাণ, এই হিসাবের সাথে আপনি মিলাবেন এই অর্থটাও। দ্বিতীয়টা হচ্ছে আপনার ব্যবসায়ী সম্পদ। তৃতীয়টা হচ্ছে স্বর্ণ অথবা রৌপ্যের পরিবর্তে ব্যবহৃত কারেন্সি, হোক ডলার, হোক পাউন্ড, হোক রিঙ্গিট, হোক ইউরো, হোক টাকা, যে কোনো মুদ্রা যেটা ওই রৌপ্যের সমপরিমাণ অর্থের বদলে যেটা ব্যবহৃত হয়, যে অর্থ, সেই পরিমাণ অর্থ। আর 4 নম্বর জিনিসটা হচ্ছে পশু প্রাণী বা চতুষ্পদ জন্তু যেগুলো গৃহপালিত, চড়ে বসে খায়, সেগুলো। তো এইটা আমাদের দেশে একটু বিরল হয়ে গেছে, এই ব্যাপারে আমি আলোচনা করছি না। এখন এই যে সম্পদ, এই সম্পদের মধ্যে যে আপনার বাসা বাড়িতে যে ব্যবহৃত সম্পদ আছে, এই সম্পদের মধ্যে শুধুমাত্র স্বর্ণ, যেটা ব্যবহৃত হোক অথবা অব্যবহৃত, যেমন আপনার স্ত্রীর আছে 10 ভরি স্বর্ণ, আপনার কন্যাদের আছে আরো 5 ভরি স্বর্ণ, এগুলো জাকাতযোগ্য। এবং আপনার কাছে স্বর্ণের বার আছে আরো কয়েকটি, সিন্ধুকে লক করে রেখেছেন, সেই অব্যবহৃত সম্পদ, অব্যবহৃত স্বর্ণ, ব্যবহৃত স্বর্ণ উভয়েরই আপনাকে জাকাত দিতে হবে। তদ্রূপভাবে রূপা ঠিক একইভাবে হিসেবে আসবে। এখন যেটা জাকাত দিতে হবে না, যেমন ধরেন আপনার বাসা বাড়ি, আপনার একটা বিশাল অট্টালিকা আছে, একটা না 5টা অট্টালিকা আছে, যেগুলো আপনি বসবাসের জন্য ব্যবহার করেন, সেই বাসা বাড়ির কোনো জাকাত দিতে হবে না। আপনার জমি আছে, অনেক কিছু জমি, আমি পৈতৃক সূত্রে পেয়েছেন, সেই জমির জাকাত আপনাকে দিতে হবে না। আপনি খুব ধনাঢ্য ব্যক্তি, আপনার নিজের একটা গাড়ি আছে, টেসলা গাড়ি হোক, BMW, অনেক দামি দামি গাড়ি হোক, কোটি কোটি টাকার গাড়ি হোক, আপনার স্ত্রীর আছে একটা, আপনার ছেলে মেয়েদের আরো 5টা আছে, কোনো যানবাহনেরই, আপনার ব্যবহৃত কোনো যানবাহনেরই জাকাত দিতে হবে না। আপনার ঘরে ব্যবহৃত অনেক দামি দামি জিনিসপত্র, আসবাবপত্র আছে, ফার্নিচার আছে, একটা খাটের মূল্যই হয়তো 4 লাখ 5 লাখ টাকা, একটা সোফা সেটের মূল্য হয়তো আরো বেশি। এইগুলো যেগুলো আপনি ব্যবহার করছেন, এগুলোর কোনোটিরই জাকাত দিতে হবে না। আসলে এবারে ফ্যাক্টরির ব্যাপারে, আপনার ব্যবসার ব্যাপারে, ফ্যাক্টরিতে যে সম্পদগুলো, যে চেয়ার টেবিল, আপনার দালান, বিল্ডিং, আপনার যানবাহন, যত কিছু আছে ফ্যাক্টরি, যেটা মূল অ্যাসেট, এগুলোর কোনো জাকাত দিতে হবে না। তবে ফ্যাক্টরিতে যে উৎপাদিত পণ্য আছে অথবা উৎপাদনের অপেক্ষায় যে কাঁচামাল আছে, সেগুলো সব কিছু হিসেব কষে আপনি জাকাতের নেসাবের মধ্যে ঢোকাবেন। আপনার একটা শপিং মল আছে, জাকাতের হিসেবের দিন আপনি পুরো সব ক্লিয়ার করে আপনি হিসেব কষবেন যে কত টাকা সম্পদ আছে, এই সম্পদের উপরে আপনার জাকাত আসবে। আপনার কিছু পাওনা টাকা আছে, আপনি একজনকে ঋণ দিয়েছেন, ওইটা পাবেন, এটা নিশ্চিত। আপনি ওই পাওনা টাকার উপরও কিন্তু আপনার জাকাত আসবে। আপনার ব্যাংকে প্রচুর টাকা আছে, আপনার সঞ্চয়ী অ্যাকাউন্টে আছে, আপনার ফিক্সড ডিপোজিট আছে, আপনার সঞ্চয় আছে, সঞ্চয়পত্র বা এটসেট্রা যত কিছু আছে, সবগুলোর উপরেই আপনার জাকাত আসবে। কিন্তু যে কর্জটা আপনি জানেন যে আপনি আর পাবেন না, ওটা মেরে খেয়ে ফেলেছে, এইরকম যদি মনে হয়, তাহলে ওই টাকায় আপনার জাকাত আসবে না। এখন আপনি কর্জ করেছেন, এখন কর্জটা আবার দুই প্রকার হয়ে যায়। একটা হচ্ছে আপনার খুব প্রয়োজনে, পারিবারিক প্রয়োজনে আপনি কর্জ করেছেন, আর আরেকটা কর্জ হচ্ছে আপনার ব্যবসার উন্নতির জন্য কর্জ করেছেন। তো
যেটা পারিবারিকভাবে আপনার নিত্য প্রয়োজনের জন্য কর্য করেছেন, সেটা জাকাত থেকে বিরত থাকবে। কিন্তু যেটা আপনার ব্যবসার উন্নয়নের জন্য যে কর্য করেছেন, সেটা যেই কিস্তি অনুযায়ী তাকে টাকা দিবেন, ওই কিস্তি অনুযায়ী ওই বৎসরের হিসেবটা আপনি ওই বৎসরের জাকাতের মধ্যে আপনি ইন করে দেবেন, ইনপুট দেবেন। এখন আসুন, জমি, প্রপার্টি, ফ্ল্যাট, প্লট যেগুলো আছে আপনার, এইগুলো যদি এমনি এমনি কিনে রেখে দিয়েছেন আপনার ভবিষ্যৎ সন্তানদের জন্য বা ভবিষ্যতের জন্য কিনে রেখে দিয়েছেন, ওইগুলোর উপরে আপনার জাকাত আসবে না। কিন্তু যখনই আপনি এগুলোকে ব্যবসার জন্য প্রয়োগ করবেন, যেমন আপনি একজন বিল্ডার, আপনি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী, আপনি জায়গা জমি প্রচুর কিনেছেন, ওগুলো একটা সময় সার্টেন পিরিয়ডের পরে যখন এটা ডেভেলপ করবে, তখন আপনি এটা বিক্রি করবেন। এইরকম যে সম্পদ, জমি হোক, প্লট হোক, ফ্ল্যাট হোক, সব কিছুই জাকাতের আওতাধীন। ওই আপনার জাকাতের হিসাবের মধ্যে এগুলি হিসাব বসবেন। আর যেটা ব্যবসার জন্য না প্লট, কিন্তু আপনি ওই প্লটটা, ওই জমিটা আপনি ভাড়ায় দিয়েছেন, ওইখানে হয়তো আপনার কয়েক একর জমি আছে, সেখানে ভাড়া দিয়েছেন, এখানে ইট, বালু, পাথর এগুলো কেউ জমা রেখে এটা ব্যবসা করতেছে এবং আপনাকে ভাড়া দিচ্ছে, ওই ভাড়ার উপরে আপনার জাকাত আসবে। আপনার শেয়ারের মধ্যে আবার দুই রকম আছে, একটা হচ্ছে প্রাইমারি শেয়ার, একটা হচ্ছে সেকেন্ডারি শেয়ার। প্রাইমারি শেয়ার যদি হয়ে থাকে, তাহলে যেই কোম্পানির শেয়ার কিনেছেন আপনি, ওই কোম্পানির জাকাতটা যত পার্সেন্ট হবে, আপনার কাছে যা আছে সেইটার জাকাতও তত পার্সেন্ট আপনাকে দিতে হবে। আর যদি সেকেন্ডারি মার্কেট থেকে ক্রয় করে থাকেন, তাহলে ওই দিনের সেকেন্ডারি মার্কেটে যে মূল্য আছে, ওই মূল্য অনুযায়ী ওই মূল্যটা আপনি আপনার জাকাতের হিসাবের মধ্যে ইন্ট্রোডিউস করে নেবেন। এখন মনে করুন আপনি গরু মোটা তাজাকরণ, গরুর ব্যবসা করেন, গরুর ফার্ম আছে বিশাল, আপনি এগুলোকে লালন পালন করছেন, এগুলো বিক্রি করবেন। যেহেতু এইগুলো ব্যবসায়ী সম্পদ, এটা ছাগল হোক, গরু হোক, মহিষ হোক, ভেড়া হোক, এগুলো যখন আপনি, আপনার যদি মুরগের ফার্ম থাকে, হ্যাঁ, সেই ফার্মে যা সম্পদ আছে বিক্রয় করে, যেটা ওই দিনের মান অনুযায়ী যে অর্থটা আসবে, ওইটা আপনার জাকাতের মধ্যে ঢুকবে। আপনার মাছের ঘের আছে, আপনার পুকুর আছে, আপনি লিজ নিয়েছেন, ওই পুকুরের জমি, এই জমির উপরে আপনার কোনো জাকাত আসবে না, কিন্তু পুকুরে যে মাছ চাষ করেছেন, ওইটা বিক্রয় করলে আপনি কত টাকা পাবেন, সেই হিসাবটা আপনার এই বছরের জাকাতের মধ্যে আপনি ইনপুট করে দেবেন। আপনার গাড়ি আছে অনেকগুলো, যেটা আপনি ব্যবহারের জন্য না, আপনার পার্সোনাল ব্যবহারের জন্য না, ওগুলো আপনি ভাড়ায় খাটান। আপনার মনে করেন নুহা গাড়ি আছে 10টা, আপনার সিএনজি অটো রিক্সা আছে আরো 10টা, এগুলো প্রতিদিন আপনাকে কোনোটা 500 টাকা, কোনোটা 3000 টাকা করে আপনাকে দিচ্ছে। ওই টাকাগুলো জমা করে 1 বছরে কত হচ্ছে সেটা হিসাব করে আপনি ওই নগদ অর্থের ওইটা জাকাতের মধ্যে এড করে দেবেন। এখন সবকিছু যখন যোগ করবেন, যোগ করার পরে যত টাকা হবে, এর 2.5% আপনি জাকাত দিতে হবে। আশা করি জাকাতের বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ধন্যবাদ এতক্ষণ যে শুনলেন, শোনার জন্য। জাযাকাল্লাহ।